আমি খাবারগুলো নিয়ে চলে আসলাম। সাজ ভাইয়ার কাজ আছে তাই সে নাস্তা করেই চলে গেল। বিকালে এসে ওই বাড়িতে রওনা হব। সারাদিন দাদি আম্মু সাজিদার সাথে গল্প করেই কাটল। বিকালে ওনার সাথে আমাদের বাসায় রওনা হলাম, বাট কোনো কথা বললাম না, উনিও বলেননি, তাই আমি চুপ ছিলাম। আর চোখে ওনার দিকে তাকালাম। হাইকি লুক ওনার, এই লুকে আমি ৩০০ বার মরতে রাজি। কালো শার্ট, নীল ডেনিম প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, পায়ে শু, জাস্ট সেই লাগছে। ওনার কথায় ঘোর কাটল। সাজ, রাফা কি হলো, তুই ঠিক আছিস তো? এইভাবে তাকিয়ে কি দেখছিস? আমরা চলে এসেছি, নাম। এইবার আমার চোখের সামনে হাত নাড়িয়ে বলো। আমি নিজেকে স্বাভাবিক রেখে সিট বেল্ট খুলতে বললাম। আমি, ভাইয়া প্লিজ আম্মু আব্বুকে এমন কোনো কথা বলবেন না যাতে ওনারা কষ্ট পান। স্বাভাবিক চলবেন, তারপরে আমি সামলে নিতে পারবো। করুণ মুখে বললাম। সাজ ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সাজ, দেখ রাফা, আমি তোকে আগেও বলেছি যে আমি এই বিয়ে মানি না, তাই বলে কাউকে কষ্ট দিয়ে আমি তো কিছু করতে পারি না। তোকে কষ্ট দিয়েছে কারণ সামনে তোর কত ভালো ভবিষ্যৎ রয়েছে। তোর যে ইচ্ছা স্কলারশিপ পেয়ে ভালো পড়াশোনা করে ভার্সিটির টিচার হবি, তা না করে আমাকে বিয়ে করে নিলি। মানলাম আল্লাহ লিখছে বিয়ে, তাই বলে এমন একজনকে যে তোকে জীবনেও ভালোবাসবে না। তোর লাইফ এমন একটা পর্যায়ে না পারছিস আঁকড়ে ধরতে, না পারছিস ছুঁড়ে ফেলতে। আমি জানি না কি হবে ভবিষ্যতে, বলে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করল। আমি দাঁড়িয়ে আছি, সত্যি তো কি হবে আমার? সাজ ভাইয়া তো দেখতে মাশা আল্লাহ ধনদৌলত কম নেই যে কোনো মেয়ে তাকে দেখেই পছন্দ করবে। কিন্তু আমার কি হবে? সমাজে শুনতে হবে হাজার রকমের বাজে কথা, শুনতে হবে মহিলাদের কটু কথা। আমার আর ভার্সিটির টিচার হয়ে উঠবে না। বাবা মা চাইবে আমাকে বিয়ে দিতে, কিন্তু পাত্রপক্ষ যখন জানবে আমার একটা বিয়ে ছিল অমুকের সাথে, যে কেউ বলবে ওর আগের স্বামীটা ভালো ছিল, মেয়ে ভালো ছিল না, তাই তো ছেড়ে দিল। যখন ছেলে পক্ষ এই কথা শুনবে অবশ্যই বলবে এত ভালো ছেলে যখন মেয়েকে ছেড়ে দিছে, নিশ্চয় মেয়ের কোনো খুদ আছে, চেহারা ভালো হলেই মন যে ভালো না। বাবা মা এই দুঃখে একদিন অসুস্থ হয়ে পড়বে। দেখা গেল বাবা আমাকে এই কষ্টে দেখে চলে যাবে ওই দূর আকাশে। মা বাবার শোকে সেও চলে যাবে। আর ভাইয়া, সে তো বিয়ে করে নিয়ে দিব্যি সংসার করবে, তার বউ নিশ্চয় আমার মতো মেয়েকে ঘরে বসিয়ে নিজের স্বামীর টাকায় খাওয়াবে না। হাইরে নিয়তি, এ তুই কোন মোড়ে এনে দাঁড় করালি? ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। চোখের কোণের পানি মুছে হাঁটতে লাগলাম। সাজ ভাইয়া যাচ্ছে আর ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি আর সাজ ভাইয়া লিফটে উঠলাম। সাজ ভাইয়ার মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা, তাই নিয়ে কথা বলছে, আর আমি ওনার দিকে তাকিয়ে আছি। লিফট থেকে নেমে আমি আর উনি সামনে হাঁটতে লাগলাম। উনি আগে গিয়ে কলিং বেল বাজালো। প্রথম বার কেউ খুলল না, পরের বার বাজানোর আগেই আমার প্রাণের প্রিয় ভাইয়া দরজা খুলে দিয়ে সাজ ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তো ভেবেছি আপনার পদধূলি আমাদের বাড়িতে পড়বেই না, কিন্তু আমার সেই কল্পনাতে পানি দিয়ে বিয়ের দ্বিতীয় দিন আপনার আগমন ঘটে গেল। ভাইয়া আর সাজ ভাইয়া খুব ভালো ফ্রেন্ড, সেই হিসাবে ওনারা ইয়ার্কি করছেন। উনি ইয়ার্কি করে ভাইয়ার পেটে একটা ঘুষি দিয়ে বলল, শালা আগে ভালো মন্দ না জিজ্ঞাসা করে, তার কল্পনা জল্পনা নিয়ে বসে আছে সরে দাঁড়া। সামনে থেকে দিন দিন তো হাতি হচ্ছিস খাওয়াটা, এইবার কমা, না হলে রুহি। সাজ ভাইয়া থেমে গেল। ভাইয়ার চোখ রাঙানো দেখে, না মানে আসসালামু আলাইকুম আন্টি, কমন আছেন? হঠাৎ আম্মু আসলো, তাই আম্মুকে সালাম দিয়ে বলল, ওয়ালাইকুমুস সালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই সরে দাঁড়া, কতটা রাস্তা হয়ে এসেছে দরজার সামনে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছে। ভাইয়াকে ধমক দিয়ে বল, মা তুমিও ওই শয়তানটার সাইড নিচ্ছ? বুঝছি তো, আমি তো তোমার কিছু না, সব তো এখন তোমার আদরের দুলাল মাইয়া জামাইরে ভালোবাসো। কাঁদো কাঁদো গলায় বলল আমি আর সাজ ভাইয়া। ভাইয়ার এহেম কাণ্ডে হেসে দিলাম ফিক করে। দিন দিন বড় হচ্ছে আর মাথায় ঘিলুর জায়গায় গোবর তৈরি হচ্ছে। ছেলেটা কতদিন পরে আসলো, তাও আবার বিয়ের পরেই প্রথম আসলো। কোথায় যত্ন আত্তি করবে তা না, উনি আসছে তার ভাবনা নিয়ে। ভাইয়াকে বকা দিচ্ছে আম্মু। বাবা তোমরা ভিতরে আসো, এই আবুলটার কথা শুনো না। আমি আর সাজ ভাইয়া ভিতরে যে সাজ ভাইয়া সোফায় বসলেন, আর আমি আমার রুমে গেলাম। মনে হচ্ছে কতদিন এই রুমে আসি না।
রুম আমি যেমন গুছিয়ে রেখেছিলাম ঠিক তেমনই আছে। আমি বারান্দায় গেলাম, সেখানে আমার লাগানো ফুল গাছগুলো দেখছিলাম। মা পানি দেয় না হলে কখন মরে ভূত হয়ে যেত। আমরা এই বাসায় ভাড়া আছি 8 বছর। এই বাড়ির সবচেয়ে সুন্দর হলো বারান্দা, হাফ রেলিং দেওয়া বেশ বড় একটা বারান্দা। একপাশে আমার একটা ওসেপের দোলনা, সামনে রয়েছে একটা টেবিল আর রয়েছে হরেক রকম ফুলের গাছ। মায়ের কথা শুনে রুমে আসলাম। মা আমার কপালে চুমু দিয়ে বলল, কেমন আছে আমার কলিজা? আলহামদুলিল্লাহ মা, খুব ভালো। তোমার জামাই তো আমাকে অনেক স্নেহ করে। আর কি বলেছে জানো? বলছে ওনাকে একটু সময় দিতে সব ঠিক হয়ে যাবে। গলায় কান্না আটকে আসছে, তবুও আম্মু যাতে কষ্ট না পায় তার জন্য বললাম, দেখছিস আমি জানি তো আমার মেয়ের জন্য বেস্ট পাত্রই আল্লাহ রেখেছে। সাজ যদি আশাকে ভালো না বাসত, সাজের আম্মু তোকেই সাজের জন্য নিত। সাজ ছেলেটা খুব ভালো, ও যা বলে একটু মেনে চল। আর তোর শাশুড়ির কথা শুনতে উনি তোকে খুব ভালোবাসে। এমন কোনো কাজ করিস না যাতে সাজদা ভাবি কষ্ট পাবে। সবাই ভালোবাসলেও যার ভালোবাসার কাঙাল আমি, সে তো আমাকে বাসে না। ভালো কি হলো, কান্না করছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, না, কারোর সাহস আছে সুফিয়ার মেয়েকে কিছু বলার? আমার তো তোমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে, তার জন্য কাঁদছি। আহ্লাদি কণ্ঠ। মন খারাপ করিস না, সব মেয়েকে তার প্রিয় শহরকে ছেড়ে এক অচেনা শহরকে আপন করে নিতে হয়। দেখ, আমিও তো চলে এসেছি তোর নানু বাড়ি থেকে। প্রথম প্রথম খুব ভয় লাগতো, কিন্তু তোর বাবা সব সামলে নিয়েছেন। আর এখন দেখ আমি কিভাবে জড়িয়ে গেছি। যদি একদিন এই বাড়ি ছাড়া থাকি তো দম বন্ধ হয়ে আসে। তোর কাছেও সব সহজ হয়ে যাবে, একটু সময় দে। আর সাজ তো আছেই, খুব ভালো ছেলে, সব সময় তোর পাশে থাকবে ইনশাআল্লাহ। এখন যা, ফ্রেশ হয়ে সাজকে নিয়ে খেতে আয় বলেই চলে গেল। মা, তোমার পাশে কেউ না থাকলে বাবা ছিল, হ্যাঁ এটাই অনেক, কিন্তু আমার পাশে ওর পরিবারের সবাই থাকলেই আসল মানুষটা যে আমার পাশে নেই। আমি তো সাজ ভাইয়াকে প্রথম দেখায় ভালোবেসে ছিলাম। যখন প্রথম দিন আমরা এই বাড়িতে ভাড়া আসি তখন আমার বয়স 11। আমি তখন সাজিদা আপুর সাথে ওনাদের বাসায় খেলতে যেতাম। আন্টি আমাকে খুব ভালোবাসত। আমরা যখন প্রথমে ওই বাড়িতে যাই, ভাইয়া কানাডায় বেড়াতে গিয়েছিল। আমরা যাওয়ার 1 বছরের মাথায় তার সাথে দেখা। আমি একটা জিন্সের ছোট প্যান্ট আর একটা বারবি বেবি পিঙ্ক কালারের টি শার্ট পরা ছিলাম, আর উনি কালো ডেনিম প্যান্ট আর কালো শার্ট পরা ছিল। কপালে আঁচড়ে পড়েছে ওনার গোটা কয়েক চুল, হাতে রোলেক্স ঘড়ি। প্রথম দেখায় আই এম ক্রাশড। দেন আস্তে আস্তে ওনার সাথে কথা বলা, ভালো ফ্রেন্ডশিপ করা। যখন ক্লাস 10-এ পড়ি তখন ভেবেছিলাম ওনাকে এইবার বলেই দিব যে ভালোবাসি, কিন্তু ভাগ্য আমার বড়ই খারাপ। তখন উনি আর আশা আপু রিলেশনশিপে আছেন। 3 দিন কাঁদে কেটে একাকার করলাম। আব্বুকে বলছিলাম আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে। আব্বু আম্মু ভাইয়া প্রথমে রাজি না হলেও পরে আমার এই অবস্থা দেখে রাজি হয়ে যায়। সেদিন যাব, সেদিন সাজ ভাইয়া আমার কাছে ওনার আর আশা আপু রিলেশনশিপের কথা বলল যাতে আমি তাদের হেল্প করি। আমি ভাবলাম ভালোবাসার মানুষের পথ চলার সঙ্গী না হলে কি হয়েছে, তাকে খুশি করার জন্য একটু না হয় কষ্ট করে থাকলাম। শুরু হলো নিজের মন থেকে সাজ ভাইয়ার সব কিছু মুছে ফেলব। হঠাৎ শুনলাম আশা আপু সাজ ভাইয়ার সাথে একটা খেলা খেলেছে। সবাই মিলে ডিসাইড করলো আমার আর সাজ ভাইয়ার বিয়ে দিবে। অনেক কসম কাটল, মা বাবা মেনে নিলাম। হয়তো আমার স্বপ্নের প্রহর শুরু হলো, কিন্তু ভাগ্যের সাথে এইবারও আমি পরাজিত হলাম। সাজ ভাইয়ার সাথে আমার বিয়ে হলো। বিয়ের রাতের কথা শুনে মনে এর থেকে মৃত্যু ভালো। ভাবছিলাম এতক্ষণ এইসব। ফ্রেশ হয়ে নীল কালারের একটা সালোয়ার স্যুট পরলাম, মাথায় কাপড় দিয়ে হলো রুমে গেলাম। সাজ ভাইয়া আর আব্বু কথা বলছিল। আব্বু আমাকে দেখে তার পাশে বসতে বলল, আমিও চুপচাপ আব্বুর পাশে বসলাম। সাজ ভাইয়া যে আমার দিকে তাকিয়ে আছে তা না দেখে বুঝতে পেরে আমার লজ্জা লাগছে। মাশাআল্লাহ, রাফাকে তো অনেক সুন্দর লাগছে। মুখে নাই কোনো রকম সাজ, নাকি 7 পাথরের হীরার নাকফুল, কানে মায়ের দেওয়া ছোট একটা রিং, হাতে গোল্ডের চুড়ি, ফর্সা গায়ে নীল জামা, সব মিলিয়ে মারাত্মক লাগছে। সাজ চোখ ফিরিয়ে নিয়ে নিজেকে বলল, সাজ কি করছি সেটা কিন্তু তোর বউ না, কয়দিন পরে ওই মেয়েকে তোর ডিভোর্স দিবি। এত মায়া জড়িয়ে লাভ নেই, চোখ নামা। নিজের মনে আওড়াচ্ছিল সাজ। কমন আছে আমার মামুনি। আমার মাথায় হাত বুলিয়ে, এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো আব্বু? আব্বুর হাত নিয়ে এদিক ওদিক করছি। এই মেয়ে কবে বড় হবে? এখনও বাচ্চা সুলভ আচরণ করে, মনে হয় প্লেতে পড়া কোনো বাচ্চা। এখন সে আমার নিজের মনেই থেমে গেল সাজ। এখন আমি অনেক ভালো আছি আমার মামুনি।
তা আমার চোখের সামনে থাকলে আমি কি আর অসুস্থ থাকতে পারি? আমাকে আহ্লাদ দেওয়ার জন্য বলল, এখন বল ওই বাড়িতে সবাই কি তোকে ভালোবাসে নাকি কষ্ট দেয়? কি যে বলো না আব্বু, সবাই আমাকে অনেক ভালোবাসে। আর সাজ ভাইয়া তো আমার সাথে বন্ধুসুলভ আচরণ করে। আমি খুব ভালো আছি আব্বু, তুমি টেনশন করো না। আব্বুর এক হাত জড়িয়ে সাজের চেহারায় অপরাধের ছাপ ভেসে উঠল, হয়তো ওইদিন রাতের করা বিহেভিয়ার কথা ভাবছে। হঠাৎ ভাইয়া আমার পাশে এসে বসে বলল, ভাই ভালো করেছিস, সেই চুন্নিকে বিয়ে করেছিস, এতদিন ওর জ্বালায় আমরা অতিষ্ঠ, এইবার তুই সামলা। আমার মাথায় হালকা চাপড় মেরে বলল, এই শয়তান চুপ থাক। হাতি দেখছো আব্বু, তোমার ছেলে আমাকে কি বলছে? এখন যদি তুমি ওর সাপোর্টে নিছো হো আর আসবো না এই বাড়িতে। রাগে বললাম, জানা যাকে ধরে রাখছে তোরে আমরা কি বলেছি? রাফা তুই গেলে আমরা অকালে বেঁচেও মরে যাব। বলছি এ কথা আমাকে রাগানোর জন্য বলেছে। রাফিন, তোমার বড্ড সাহস হয়েছে, তুমি আমার মেয়েকে এই কথা বলার কে? হ্যাঁ মামনি, তোর যতবার ইচ্ছা আসবা। কে কি বলল সেইটা আমি দেখব, যে বলবে তার মুখ ভেঙে পার্সেল করব অন্য দেশে। আমাকে জড়িয়ে ধরে বলল। আমি ভাইয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিলাম। ভাইয়া আমাকে একটা দাঁতের হাসি দিল। সাজ ভাইয়া ফ্রেশ হতে গেল, আমি আম্মু কাজে হেল্প করছি। তারপর সবাই একসাথে খাবার খেলাম। সাজ ভাইয়া পরীক্ষার রুটিন আনতে গেছে, আমি শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছি। করতে করতে হঠাৎ একটা পোস্টে আমার চোখ আটকে গেল। পোস্টটা আমার, কিন্তু একজন কমেন্ট করছে, আমার জান লক্ষ্মী কলিজা, সবাই দোয়া করবেন, কয়দিন পরে আমি আর রাফা বিয়ে করছি। আমার মাথায় হাত, আমার চোখের একটা পিকে কমেন্ট করছে, শালা আজকে তোর শেষ দিন কুত্তা, তুই আমার পিকে এই কমেন্ট করছিস। ওয়েট নাম্বারে কল দিলাম। রিং হচ্ছে, রিসিভ করে ওপাশে থেকে একটা পুরুষের মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, আরে জান কতদিন পর ফোন দিলি, আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস, কই ছিলি এতদিন? হেসে বলল। আমার মাথা টকবক করে জ্বলছে, রাগে হিতাহিত জ্ঞান ভুলে বললাম, কুত্তা, হারামি শয়তান, বিড়াল, ছাগলের 3 নাম্বার বাচ্চা, তোর কপালে জীবনেও মাইয়া জুটব না। এই বাটপার, তুই আমার পিকে এরকম কমেন্ট করছিস কেন হে? কুত্তা, দ্বারা আজকেই তোরে ব্লক মারমু, তখন তুই ইচ্ছা মতো কমেন্ট করিস, শালা মাথায় হট কইরা দেস। এ তোর সাথে আমার বিয়া, তাই না? আইস একবার তোর বিয়া করা আমি ছুড়াইতাছি, আর জীবনেও যাতে বিয়ার শখ না হয়। আজকে আমি তোয়াকে বলবো যাতে তোর সাথে ব্রেকআপ করে, তোকে বিধবা করে দেয়। চিল্লায় বললাম। অপর পাশে আকাশ এতক্ষণ শুধু শুনছিল রাফার কথা। রাফার রাগও ভালো করে চিনে। রাফা আর আকাশ স্কুল লাইফ থেকে ফ্রেন্ড, এখন দুইজন একসাথে কলেজে পড়ছে। আকাশ রাফাকে শুধু রাগায়, আকাশের অনেক ভালো লাগে। আর যখন রাগে তারপর ইচ্ছা মতো বকা দিবে আকাশকে। আকাশ রাফাকে ট্রিট দিয়ে রাগ ভাঙ্গাত। এই যে আজকে আকাশ তোয়ার সাথে রিলেশন আছে শুধুমাত্র রাফার জন্য। বড্ড ভালোবাসে রাফাকে আকাশ। আরে বইন আমারে তুই মাফ কর, আমি আর জীবনেও তোরে জানকলিজা ফুসফুস কিডনি কিচ্ছু কমু না, তবুও তুই আমার ব্রেকআপ করাইস না। কাদো কাদো কণ্ঠে বলল, সত্যি বলছিস তো? চোখ ছোট করে, হ্যাঁ মেরি মাথুক্কু বেহেন, আর কমু না। এই কান ধরছি তবুও তুই কইছ না। কান ধরে বলল। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না, বল কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তো প্রেম কেমন চলছে? ইয়ার্কি করে বললাম। তারপর আমি আর আকাশ কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, এখনও উনি আসছে না কেন? বেড থেকে উঠে দরজার কাছে যাওয়ার আগে হতদন্ত হয়ে কোথা থেকে যেন সাজ ভাইয়ার রুমে এসে পড়ার টেবিলের উপরে নোট রেখে বেডে শরীর এলিয়ে দিয়ে আমাকে বলল, রাফা আমাকে এক গ্লাস পানি দিতে পারিস? ক্লান্ত কণ্ঠে বললেন। আমি তাড়াতাড়ি পানি এনে ওনার হাতে দিয়ে বললাম, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? অসহায় মুখ করে উনি পানি খেয়ে বেড থেকে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, দেখ আমি জানি তুই হয়তো চেষ্টা করছিস এই সম্পর্ক এগিয়ে নিতে, কিন্তু আমি তো তা চাই না। আমি চাই তুই তোর স্বপ্ন নিয়ে ভাব, ফোকাস ইউর কেরিয়ার। সংসারের হাল ধরলে তোর পড়াশোনা হবে না, আর না হবে তোর ইচ্ছা পূরণ। আমি চাই তুই তোর কেরিয়ার নিয়ে ভাব। 6 মাস লাগবে ডিভোর্স দিতে, আর আমি ম্যানেজ করে নিব সবাইকে। আপাতত ভর্তি পরীক্ষার পড়াশোনা করার জন্য কোচিং করতে হবে। তুই বললে আমি কালকে যেয়ে ভর্তি করে আসব। এখন তো তুই আমার দায়িত্ব, তোর ভালো খারাপ সব আমার দেখা লাগবে। তুই যতদিন আছিস আমার কাছে সব খরচ আমার। পরে যদিও তোর প্রবলেম হয়, আমাদের যেই দেনমোহর লেখা হয়েছে তা দিয়ে তোর হয়ে যাবে কেরিয়ার গড়া পর্যন্ত।
তারপর তুই নিজেই তোর ভালো মতো একটা পাত্র খুঁজে বিয়ে করিস। আমি কি বুঝাতে চাচ্ছি বুঝেছিস? আমার দিকে এক ভ্রু কুঁচকে বলর। আমি তো ওনার কথা শুনে বিপরীতে কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। কান্নাগুলো গলায় আটকে আছে, কণ্ঠ ক্রমাগত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক করে ছোট করে শ্বাস নিয়ে বললাম, কিন্তু আমি আপনার টাকায় পড়তে চাই না। আপনি যখন ডিভোর্স দিবেন তাহলে দেনমোহর দিয়ে কি করব? আমার বাবার যথেষ্ট সামর্থ্য আছে আমাকে চালানোর, আর না চালালেই আমি এতটাও জ্ঞানহীন না, মাসে 3টা টিউশনি করালেই আমার টাকা খায় কে? আপনি বরঞ্চ আপনার টেনশন করুন, ভালো হবে, তাচ্ছিল্য স্বরে বললাম। সাজ ভাইয়া কিছু একটা বুঝে বলার আগেই খাওয়ার জন্য ডাক পড়ল। আমি সাজ ভাইয়াকে কিছু না বলতে দিয়ে বললাম, পরে কথা হবে, এখন ফ্রেশ হয়ে খেতে চলুন। বলে আমি চলে গেলাম। ডাইনিং টেবিলে আব্বু আর সাজ ভাইয়া কথা বলছে আমার ভর্তি করার কথা নিয়ে। আমি চুপচাপ খেয়ে চলছি। আব্বু, আমি ভাবছি কালকে রাফাকে কোচিং ভর্তি করে আসব, এই টাইমে ঠিকঠাক মতো পড়াশোনা না করলে ভালো ভার্সিটিতে চান্স পাওয়া কঠোর হয়ে যাবে। খেতে খেতে বলল, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, তুমি কালকে রাফাকে নিয়ে ভর্তি করে দেও। আর কালকে আমরা চলে যাচ্ছি। আমার হাতে 3 দিন আছে ফাইনাল এক্সাম, আর ভালো রেজাল্ট না করলে আমার এতদিনের সব পরিশ্রম মাঠে মারা যাবে। সাজ ভাইয়ার কথা শুনে মনটা আরও খারাপ হয়ে গেল। খাবারের শুধু হাত নাড়িয়ে যাচ্ছি। আম্মু বলল, এ কেমন কথা বাবা, আজকে সবে আসলে কালকের দিনটা তো থেকে যাও। কাজ করছে আর বলছে আমার এক্সাম, তাই তো এত তাড়া, না হলে এত ইয়াম্মি খাবার ছেড়ে কারোর কি আর চলে যেতে মন চায়? খাচ্ছে আর বলছে, তাই তো বললাম থেকে যাও, আরেক দিন থাকবো, এক্সাম শেষ হলে 1 মাস থাকবো। কি বলিস রাফিন? ভাইয়ার দিকে তাকিয়ে, দোস্ত তোর থাকা লাগবে না, তুই যা, এখনই যা, হাত দুটো জোড়া করে বলল। আম্মু ভাইয়ার কথা শুনে এক ধমক দিল ভাইয়াকে, তোর কি জীবনেও এই স্বভাব যাবে না? একদিন হতে পারল না, ও দূর দূর করছে। শালা দেখছিস আজকে তোর জন্য এমন হচ্ছে, তোরে দেখছি পড়ে। এখন দেখ আমি তোর সামনে বসে আছি, পারলে কিছু কর। রাফিনের দিকে তাকিয়ে মজা নিয়ে বলল, আজকে এই বাড়ির জামাই বলেছে রে, দিলাম, না হলে দেখিয়ে দিতাম এই রাফিনকে। রাগে গোজগোজ করে বলল, ওহহ তাই নাকি? ব্যঙ্গ করে বলল রাফিন। তেতে হয়ে টেবিলের নিচে সাজের পা ভেবে ওর বাবার পায়ে দিল এক লাথি। সাথে সাথে মিস্টার রহমাত সাহেব আর্তনাদ করে উঠে বলল, থাপ্পড় মেরে লাথি দেওয়া ছুটিয়ে দিব। এই তোরে কি ভূতে পাইছে? হ্যাঁ দেখ, পাটারে দিছে ভাইঙ্গা। রেগে বলল বাবা, আর মা উঠে গেল। ভাইয়া অসহায় দৃষ্টি দিয়ে উঠে গেল। আমি আর সাজ ভাইয়া বসে আছি। আমি খাবার নাড়ছি আর সাজ ভাইয়া ফোন স্ক্রুল করছে। হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকানোতে চোখাচোখি হয়ে যায়। আমি চোখ সরিয়ে খাবারে মনোযোগ দিলাম। উনি যে আমার দিকে তাকিয়ে আছে তা বুঝতে পেরে অস্বস্তি লাগছে। আমি বেশি কথা পছন্দ করি না। রাফা, কালকে তোকে আমি কোচিংয়ে ভর্তি করব, তুই আমার দায়িত্ব, আর আমি দায়িত্ব কোনো সময় এড়িয়ে চলি না, আর এড়িয়ে চলতে দেই না। তাই আমি এর হিতে কোনো কথা শুনতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার? ঠান্ডা গলায় বলে চলে গেল। আমি সাজ ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে আছি। কি সাংঘাতিক ব্যাপার! ঠান্ডা কণ্ঠে আমাকে ধমকি দিয়ে গেল। তোর টাকা আমি নিব না, মরে গেলেও না। ভাতে পানি দিয়ে চলে গেলাম রুমে যেয়ে দেখি সাজ ভাইয়া কথা বলছে ফোনে। আমি ফ্রেশ হয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না, আর না ঝগড়া। সাজ কথা বলে পিছন ফিরে দেখে রাফা নিচে শুয়ে আছে আর বেড গুছিয়ে রেখেছে ওর শোবার জন্য। রাত যা লাগছে এখন, সাজের মন চাচ্ছে রাফাকে তুলে আছাড় মারতে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রাফাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল, আর নিজে অপর পাশে দূরত্ব রেখে শুয়ে পড়ল। আমার হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি, কিন্তু পরে দেখি না আমি সাজ ভাইয়ার কোলে চড়ে আছি। ঝগড়া করার ইচ্ছা নাই, না হলে বাদিয়ে দিতাম কোলে তোলা নিয়ে। চোখ বেয়ে পানি পড়ছে। প্রিয় মানুষটির থেকে দূরে চলে যাব। শেষমেশ আর বোধ হয় দেখা হবে না, ছোঁয়া হবে না তার হাত, ঘুমানো হবে না তার বক্ষ বুকে, চোখে চোখ রেখে হবে না ইশারায় প্রেমের খেলা, হবে না তার ওষ্ঠ ছোঁয়া। কখন কান্না করতে করতে ঘুমিয়ে গেছি মনে নেই। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ করছি একটা করে লাইক কমেন্ট করে যাবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। একটা গল্প বানাতে প্রচুর কষ্ট হয়, আশা করি তার মর্ম বুঝবেন। আবারও অনুরোধ করছি লাইক কমেন্ট করবেন প্লিজ।